হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি এসএসসি জিডি 2024 যে এক্সাম হয়েছিল সেই এক্সামের 23/2/2024 সেকেন্ড শিফট। 23শে ফেব্রুয়ারি সেকেন্ড শিফটে যে এক্সামটা হয়েছিল সেই এক্সামে জেনারেল নলেজে যে কোশ্চেনগুলো ছিল, জিকে কোশ্চেনগুলো, সেগুলো নিয়ে আলোচনা করব। এটা আমাদের আজকে ক্লাস নম্বর 14। আগের দিন তোমাদের জিডির একটা ক্লাস দিয়েছিলাম, যেটা হচ্ছে 2022-এর যে এক্সামগুলো হয়েছিল তার কিছু শিফট বাকি থেকেছে। আমরা ক্লাসগুলো অনেকগুলো ক্লাস করিয়েছি, কিন্তু তার মধ্যে থেকে কিছু শিফট বাকি থেকে গেছিলো। তার জন্য সেখানে আমরা দুখানা শিফটের ক্লাস করিয়েছি, অর্থাৎ 40খানা কোশ্চেনের বিস্তারিত আলোচনা সহ ক্লাস করেছি। সেই ক্লাসটা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, ডেসক্রিপশানে তার লিঙ্ক কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো এখন চলো দেখে নিই আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। দ্বিতীয় অ্যাংলো বর্মিজ যুদ্ধ কোন সালে সংগঠিত হয়েছিল? দ্বিতীয় অ্যাংলো বর্মিজ যুদ্ধ কোন সালে সংগঠিত হয়েছিল? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 1852 সালে হয়েছিল। সালগুলো দেখে নাও। প্রথম অ্যাংলো বর্মিজ যুদ্ধ, যেটা হচ্ছে 1824-26, দ্বিতীয় অ্যাংলো বার্মিজ যুদ্ধ 1852, আর তৃতীয় অ্যাংলো বার্মিজ যুদ্ধ হচ্ছে 1885। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক কে ছিলেন? মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক কে ছিলেন? না, তিনি হচ্ছেন বৃহদ্রথ। বৃহদ্রথ কিন্তু ছিলেন মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক। তারপরে এখানে দেখে নাও, বৃহদ্রথ মৌর্য ছিলেন মৌর্য বংশের শেষ শাসক, যিনি খ্রিস্টপূর্ব 187 থেকে 180 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজত্ব করেছিল। মৌর্য সাম্রাজ্যের কিছু আগে, প্রায় কবে না, হচ্ছে 2400 বছর আগে, চীনের সম্রাটরা মহাপ্রাচীর নির্মাণ শুরু করেছিল। তো এই প্রশ্নটা এসেছিল CHSL 2022, CHSL 2022 এসেছিল, এটা ভালো করে মনে রাখো। তারপরে যেটা দেখো, SSC স্টেনো 2017-তে এসেছিল। বৃহদ্রথ মৌর্য ছিলেন কিন্তু মৌর্য রাজবংশের শেষ শাসক। বৃহদ্রথ মৌর্য ছিলেন মৌর্য রাজবংশের শেষ শাসক। এখান থেকে দেখে নাও, 322 থেকে 21 খ্রিস্টপূর্বাব্দে নন্দ রাজবংশের ধননন্দকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। এটা তোমাদের মনে রাখতে হবে। তার সঙ্গে যেটা মনে রাখতে হবে, মৌর্য সাম্রাজ্য 321 থেকে 185 খ্রিস্টপূর্ব পর্যন্ত স্থায়ী ছিল। আর পাটলিপুত্র ছিল মৌর্য সাম্রাজ্যের রাজধানী, যেটা ছিল SSC জিডি 2019-এ এসেছিল। পাটলিপুত্র ছিল মৌর্য সাম্রাজ্যের রাজধানী। তো মৌর্য সাম্রাজ্য নিয়ে এই যে কটা তথ্য আমি এখানে দিয়েছি, খুবই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যেগুলো পরবর্তীতে আসার সম্ভাবনা রয়েছে। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, স্বাধীনতার সময় দেশের জনসংখ্যার প্রায় 1.5% কৃষির উপর নির্ভর ছিল। স্বাধীনতার পর আমাদের দেশের প্রায় 75% কিন্তু কৃষির উপর নির্ভর ছিল। 75% মানুষ। 1947 সালে ভারতের স্বাধীনতার সময় দেশের জনসংখ্যা প্রায় 75% তাদের জীবিকা নির্বাহের জন্য কৃষির উপর নির্ভর করত। এই কোশ্চেনটা SSC জিডি 2022-এও এসেছিল, 24-এ এসেছে, আবার এটা কিন্তু 22-এও এসেছিল। ঠিক আছে, তাহলে প্রিভিয়াস ইয়ারগুলো কিন্তু ভালো করে তোমাদেরকে পড়ে রাখতে হবে। কোন ভারতীয় নৃত্যশিল্পী 2018 সালে সুতায় টানা কাঠপুতলির জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছেন? সুতায় টানা কাঠপুতলি, এটার জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছে 2018 সালে। তো সেটা হচ্ছে, তিনি হচ্ছেন কে না, তিনি হচ্ছেন অনুপমা হোসকেরে। অনুপমা হোসকেরে। তারপরে দেখো, ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিল 2023, ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিল 2023 সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? দুটো বিবৃতি। বিলটি ভারতের মধ্যে ডিজিটাল ব্যক্তিগত ডেটা প্রক্রিয়াকরণের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যেখানে এই ধরনের ডেটা অনলাইনে সংগ্রহ করা হয় বা অফলাইনে সংগ্রহ করা হয় এবং ডিজিটালাইজার করা হয়। আর একটা কী তথ্য আছে না, এটি ভারতের বাইরে এই ধরনের প্রক্রিয়াকরণের ক্ষেত্রেও প্রযোজ্য হবে যদি এটি ভারতে পণ্য বা পরিষেবা প্রদানের জন্য হয়।
তাহলে এই দুটোর মধ্যে কোনটা সঠিকটা আমাদের খুঁজতে হবে। 1 এবং 2 দুটোই তথ্য কিন্তু এখানে সঠিক রয়েছে, তাহলে অপশান নাম্বার 3 হয়ে যাবে আমাদের সঠিক আনসার। 6 নম্বর দেখো, ভারত সরকার 2023-24 বাজেটে কয়টি অগ্রাধিকার গ্রহণ করেছে? 23-24 বাজেটে কয়টি অগ্রাধিকার গ্রহণ করেছে? 7টি অগ্রাধিকার গ্রহণ করেছিল। 23-24 সালের বাজেটে ভারত সরকার 7টি অগ্রাধিকার গ্রহণ করে। এগুলি সপ্তঋষি নামে অভিহিত করা হয়েছে। এই অগ্রাধিকারগুলি অর্থনৈতিক বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং নাগরিকদের জীবনযাত্রার সামগ্রিক মান উন্নয়ন করার লক্ষ্যে নির্ধারিত হয়েছিল। ঠিক আছে, তো সেই 7টি অগ্রাধিকার কি কি না হচ্ছে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, সর্বশেষ স্তরে পৌঁছানো, অবকাঠামো এবং বিনিয়োগ, ক্ষমতা বিকাশের সহায়তা, সবুজ বৃদ্ধি, যুবশক্তি এবং আর্থিক ক্ষেত্র, এইগুলো। তারপরে দেখো 7 নম্বর, কোন বছর থেকে দ্রুত অর্থনৈতিক বৃদ্ধি ভারতের চরম দারিদ্রতার তীব্র হ্রাস পরিচালিত করে? দ্রুত অর্থনৈতিক বৃদ্ধি, যেটা আমাদের ভারতের দারিদ্রতা যেটা ছিল সেটা কিন্তু তীব্রভাবে হ্রাস পায়। কত সাল থেকে? সেটা হচ্ছে সালটা হবে অপশান নাম্বার 2, 1991 সাল থেকে। তারপরে দেখো 8 নম্বরে, ভারতীয় ক্রীড়াবিদ শেফালি ভার্মা কোন খেলাটি খেলেন? শেফালি ভার্মা তিনি কিন্তু একজন ক্রিকেটার। তোমরা যারা ক্রিকেট খেলা দেখো তো অবশ্যই জানবে শেফালি ভার্মা একজন হচ্ছেন ক্রিকেটার। তারপরে দেখো 9 নম্বরে, সরকারের ব্যয়ের শ্রেণী বিভাগের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সঠিক? আবারও সঠিক খুঁজতে বলেছে। রাজস্ব ব্যয় হলো কেন্দ্রীয় সরকারের ভৌত বা আর্থিক সম্পদ সৃষ্টি ছাড়া অন্য উদ্দেশ্যে খরচ করা ব্যয়, রাজস্ব ব্যয় যেটা। আর হচ্ছে মূলধন ব্যয়ের ফলে ভৌত বা আর্থিক সম্পদ সৃষ্টি হয় বা আর্থিক দায় হ্রাস পায়। কোনটা সঠিক আমাদের খুঁজতে হবে। তো এখানেও কিন্তু অপশান 1 এবং 2 দুটোই কিন্তু সঠিক রয়েছে। দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা মানে 12 নম্বর যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা ছিল, পরিকল্পনার জন্য বৃদ্ধির হারের লক্ষ্য ছিল ড্যাশ। তো আমরা এতদিন সালগুলো পড়েছি, কোন পঞ্চবার্ষিকী কোন সাল থেকে কোন সাল বা তার উদ্দেশ্যটা পড়েছি, কিন্তু এই কোশ্চেনটা প্রথম পেলাম আমি। যে প্রিভিয়াস ইয়ারগুলো আলোচনা করেছি, এসএসসি, জিডি, সিএইচএস যা কিছু আলোচনা করেছি, এর আগে পাইনি, এটা কিন্তু এই প্রথমবার পেলাম। যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 2, 8% লক্ষ্য ছিল। এর জন্য যেহেতু আমরা এই কোশ্চেনটা প্রথম পেয়েছি, তার জন্য কিন্তু আমরা এই তথ্যটা তোমাদের কাছে নিয়ে এসেছি, যেটা একটু ভালো করে দেখে নাও। কোন পরিকল্পনার কত সাল থেকে কত সাল, বৃদ্ধির লক্ষ্যটা কী ছিল, আর প্রকৃত বৃদ্ধিটা কী হয়েছিল, উদ্দেশ্য কী, সমস্ত কিছু A to Z দেখো একের পর এক দেওয়া রয়েছে। এইটা তোমরা একটু ভালো করে খাতায় ভিডিওটা পজ করে দেখে নিতে পারো, এগুলোকে নোট করে নিতে পারো। নাহলে আমি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ চ্যানেল যেটা রয়েছে সেখানে তোমরা জয়েন করো, ওখানে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে কিন্তু কালেক্ট করে নিতে পারবে। যেটা দেখো 12তম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ, যেটা 2012 থেকে 17 সালে 8% কিন্তু তার লক্ষ্য ছিল, কিন্তু হয়েছিল কিন্তু প্রকৃত 6 থেকে 6.5%। ঠিক আছে, এর উদ্দেশ্যটা কি না, দ্রুততর টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি। ঠিক আছে, এইভাবে এগুলোকে পড়ে রাখতে হবে। পঞ্চবার্ষিকী খুবই ইম্পর্ট্যান্ট এমটিএসের ক্ষেত্রে, জিডির ক্ষেত্রে, এছাড়া এসএসসির যে সকল এক্সামগুলো হয়ে থাকে প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে। এরপর দেখো 11 নম্বর, তার আগে তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল দুটোতেই তোমাদেরকে জয়েন থাকতে হবে, কেননা টেলিগ্রাম চ্যানেলে আমরা এই ক্লাসের পিডিএফগুলো ওই টেলিগ্রাম চ্যানেলেই দিয়ে থাকি, বা বিভিন্ন এক্সাম রিলেটেড আপডেট সেগুলো আমাদের টেলিগ্রামে দেওয়া হয় এবং তার সঙ্গে হোয়াটসঅ্যাপেও দেওয়া হয়। যেমন হোয়াটসঅ্যাপে আমি এইটা দিয়ে দেবো, এইটা পুরোটাই আমি কিন্তু যা কিছু আছে এটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা গাইড করে নিতে পারবে। আর যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে, এখনও যদি না লাইক করে থাকো, তো অবশ্যই ক্লাসটাকে লাইক করে দাও
তারই সঙ্গে তোমাদের যে বন্ধুরা এই জিডির প্রিপারেশান নিচ্ছে তাদের কাছে ক্লাসটাকে শেয়ার করো, বা এনটিপিসিরও ক্লাস কিন্তু আমাদের চলছে, ঠিক আছে। আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি যে সায়েন্সের কোশ্চেনগুলো আসে সেই সায়েন্সের ক্লাস চলছে, প্লাস তার সঙ্গে জিকের ক্লাসও তোমাদের দিচ্ছি। তো রেলের যারা প্রিপারেশান নিচ্ছে তাদেরকেও কিন্তু ক্লাসগুলো অবশ্যই শেয়ার করবে, এবং চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে থাকো এখনও পর্যন্ত, যারা যদি না সাবস্ক্রাইব করে থাকো তো দেরি না করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। তো চলো এবার দেখে নিই 11 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, রণ উৎসব প্রাকৃতিক সৌন্দর্য এবং দেশের আত্মসৌর্য অঞ্চলের অন্যান্য বিখ্যাত ভ্রমণ স্থানগুলিকে প্রচার করে শীতের ঋতুতে পূর্ণিমার রাতে সাদা বালির মরুভূমিকে আরও মনোমুগ্ধকর দেখায়। রণ উৎসব প্রাকৃতিক সৌন্দর্য এবং কচ্ছের অত্যাশ্চর্য অঞ্চলের অন্যান্য বিখ্যাত ভ্রমণ স্থানগুলিকে প্রচার করে শীতের ঋতুতে পূর্ণিমার রাতে সাদা বালির মরুভূমিকে আরও মনোমুগ্ধ দেখায়। 12 নম্বর কোশ্চেন, 2010 কমনওয়েলথ গেমস ভারতের ড্যাশে অনুষ্ঠিত হয়েছিল। 2010 সালের কমনওয়েলথ গেমস যারা ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। তরল প্রবাহিত হয় এবং আকৃতি পরিবর্তন করে, তারা অনমনীয় নয় এবং তাই তাদের ড্যাশ নামেও ডাকা হয়। তরল কী নামে ডাকা হয়? অঘনীভূত। কে ভারতের 50তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন? এটা এসএসসি জিডি 2022-এ এসেছিলো, এমটিএস 2023-এ এসেছিলো, আবার তোমাদের জিডির 2024-এ এসেছে। তাহলে ভাবো, কোশ্চেনটা জিডি 22-এ এসেছে, 24-এ এসেছে, আবার এমটিএস 2023-এও এসেছে। ইম্পর্ট্যান্ট কোশ্চেনটা ছিল, কিন্তু তোমাদের এবারে জিডি 2025-এর জন্য যেটা ইম্পর্টেন্ট হতে পারে, এই 51তম নয়, মানে 50তম নয়, 51তমটা ইম্পর্টেন্ট হতে পারে। বা যারা এমটিএস এক্সাম দেবে 2025-এ তাদের জন্যও কিন্তু যে ভারতের 51তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন ওইটা কিন্তু ইম্পর্টেন্ট। 50তমটা অবশ্যই জেনে রাখো, সেটা হচ্ছে ডিওয়াই চন্দ্রচূড় 50তম। 51তম অর্থাৎ বর্তমানে যিনি প্রধান বিচারপতি রয়েছেন তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন সঞ্জীব খান্না, আমাদের ভারতের 51তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। বর্তমান অর্থাৎ 51তম সঞ্জীব খান্না। 15 নম্বর কোশ্চেন দেখো, কর্ণাটকের কুরুবা পুরুষদের দ্বারা নিম্নলিখিত নৃত্যের কোনটি পরিবেশন করা হয়? ডোলুকুনিথা যেটা কর্ণাটকের কুরুবা পুরুষ দ্বারা কিন্তু পরিবেশন করা হয়। ড্যাশের ধারণাটি প্রাক্তন ইউএসএসআর সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের ইউনিয়নের সংবিধান থেকে ধার করা হয়েছে। বলো কোনটা ইউএসএসআর থেকে ধার করা হয়েছে? সেটা হচ্ছে আমাদের মৌলিক কর্তব্য, যেটা বারবার আমি বলে এসেছি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মৌলিক কর্তব্য, যার কিছু তথ্য আমি এখানে দিয়েছি যেগুলো ইম্পর্ট্যান্ট তথ্য, বারবার এখান থেকে কোশ্চেন আসে। এই যে মৌলিক কর্তব্যগুলি ভারতের সংবিধানের 42তম সংশোধনী আইন 1976 দ্বারা যুক্ত করা হয়েছিল। আর ভারতীয় সংবিধানের 51A অনুচ্ছেদে কিন্তু মৌলিক কর্তব্যের তালিকা রয়েছে, ইম্পর্টেন্ট, একদম ইম্পর্টেন্ট। সংবিধানে তালিকাভুক্ত 11টা মৌলিক কর্তব্য বর্তমানে কিন্তু রয়েছে। 17 নম্বর কোশ্চেন দেখো, তবলা যন্ত্র বাজানোর জন্য কে বিখ্যাত? তবলা হয়ে গেছে, এখানে তবলা হবে ওটা। তিনি হচ্ছেন আল্লাহ রাখা যিনি একজন তবলাবাদক, ঠিক আছে। তো এখান থেকে দেখে নাও কিছু বিখ্যাত নাম, যেমন সানাই বাদক কে? বিসমিল্লাহ খান আলী আহমদ হোসেন। সিতার বাদক রবিশঙ্কর উস্তাদ বিলায়েত খান। তবলাবাদক জাকির হোসেন আল্লাহ রাখা, এই জাকির হোসেন এটাও কিন্তু আসে বারবার। বাঁশি হরিপ্রসাদ চৌরাসিয়া, যিনি বাঁশির সাথে যুক্ত। সন্তুর শিবকুমার শর্মা। সরোদ আমজাদ আলী খান।
ভায়োলিন এল সুব্রমণ্যম। তো এই যে নামগুলো, প্রত্যেকটা নাম তোমরা যারা আমাদের রেগুলার ক্লাস করছো, এমটিএস বা জিডির ক্লাসগুলো করেছো, তোমরা কিন্তু এই নামগুলো বারবার শুনে এসছো, কেন এগুলো বারবার আসে, প্রিভিয়াস ইয়ারে বারবার এগুলো এসছে, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, ভালো করে এগুলো নোটস করে রেখে দাও। এরপরে দেখো 18 নম্বরে, কোন দেশ 2023 সালের সুলতান অফ জোহর কাপ আয়োজন করেছিল? সুলতান অফ জোহর কাপ এটা আয়োজন করেছিল কোন দেশ? না হচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়া আয়োজন করেছিল। ভারতীয় সংবিধানের নিচের কোন ধারায় সুপ্রিম কোর্টকে রেকর্ড আদালত হিসেবে উল্লেখ করা হয়েছে? সুপ্রিম কোর্টকে রেকর্ড আদালত হিসেবে উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে ধারা 129 নম্বর ধারা। 123 অধ্যাদেশ প্রণয়নের জন্য রাষ্ট্রপতি ক্ষমতার সাথে সম্পর্কিত। 125 হচ্ছে ভারতের সুপ্রিম কোর্টের বিচারকদের বেতন এবং ভাতাগুলির সাথে সম্পর্কিত। আর 127 হচ্ছে সুপ্রিম কোর্টের অ্যাডহক বিচারের নিয়োগের অনুমতি দেয় যদি ভারতের প্রধান বিচারপতি প্রয়োজনীয়তা প্রত্যয়ন করেন। মানে অপশানে যেগুলো ছিল বাকি যে ধারাগুলো, সেগুলো এখানে আলোচনা করে দিল। তারপরে দেখো লাস্ট কোশ্চেন, আজকের ক্লাসের 20 নম্বর কোশ্চেন, 2011 সালের আদমশুমারি অনুসারে কোন রাজ্যের জনসংখ্যা সর্বাধিক বৃদ্ধি পেয়েছে? কোন রাজ্যের জনসংখ্যা সর্বাধিক বৃদ্ধি পেয়েছে? সেটা হচ্ছে মেঘালয়। মেঘালয় হয়ে যাবে এখানে সঠিক আনসার। তো এই ছিল মোট আজকের টোটাল 20খানা কোশ্চেন। একটা শিফটে 20খানা কোশ্চেন ছিল, সেগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করছো না কেন? তো লাইকটা করে দাও অবশ্যই, তোমাদের জন্যই এই ক্লাসগুলো নিয়ে আসি আমরা, তার জন্য তো একটা লাইক আশা করতেই পারি, তাই কি না? তো অবশ্যই লাইক করে দাও, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, এবং কেমন লাগলো ক্লাসটা সেটা কমেন্ট করে অবশ্যই জানাও। তারই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার, এই চ্যানেলে তোমরা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাও, যেখানে কিন্তু সমস্ত এক্সাম রিলেটেড আপডেট এবং তার সঙ্গে আমাদের ক্লাসের পিডিএফ বা যা কিছু নোটস সমস্ত কিছুই এই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া হয়। অবশ্যই এই দুটোতে জয়েন না করে থাকলে ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্ক থেকে জয়েন করে যাও।